না না, অভয় আন্দোলনের জন্যই জেলে যেতে হয়েছিল এবং কলতান দাশগুপ্ত সামনের শ্রেণীতে দাঁড়িয়ে সে নেতৃত্ব দিয়েছিল এবং নেতৃত্ব দেওয়ার জন্য তাকে ফাঁসানো হয়েছিল এবং সেটা মিথ্যা প্রমাণ হয়েছে এবং সে ওই দলগুলোরই কাজ করেছিল এবং সেই দলগুলোই তাদেরকে ফাঁসিয়েছিল। আমি যদি দেখি আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা, আমাদের যে সরকারি শিক্ষা ব্যবস্থা সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এই রাজ্যের সরকার। আমাদের রাজ্যে 7,802টা স্কুল বন্ধ হয়ে গেছে। গোটা ভারতবর্ষ জুড়ে যদি দেখি তাহলে হচ্ছে 70,000 স্কুল, সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। স্কুলগুলোতে নিয়োগ নেই এবং সেখানে শিক্ষকদেরকে আমরা দেখি তারা তাদের ডিএ চাইতে গেলে তাদেরকে মারা মানে পুলিশ দিয়ে মারা হয়। বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি যে এই অভয়ার বাবা মায় তারা যখন দিল্লিতে গেছিল, একাধিক জায়গায় দেখা করতে চেয়েছিল, অমিত শাহের সাথে দেখা করতে চেয়েছিল, বলেছিল যে সিবিআই তদন্তে তারা খুশি হচ্ছে না, তখন এই বিজেপি তাদেরকে কেউ পাত্তা দেয়নি। তাহলে কোথাও গিয়ে মনে হচ্ছে যে যতক্ষণ না বিজেপিতে গিয়ে নাম লেখাও ততক্ষণ নিজের মেয়ের ন্যায্য বিচারটুকু পাওয়া যায় না। রাতে কে ছিল, কত প্রস্তাব বাক্তি ছিল, কলতান দাস, এই অগ্নিমিত্রা পাল ছিল, প্রস্তাব বাক্তি ছিল, সজল ঘোষ ছিল সারাক্ষণ। তাদের কথা কেউ বলছে না, কেন বলছে না? তারা এরকম মানে মানসিকতার লোক নয় যে ওই দিনের ভিডিও পোস্ট করে তাদের ক্রেডিট নিতে হবে। এদের সেই সামান্য মানসিকতা নেই। সেই 9 তারিখের ভিডিওটা যে আমাদের কত কষ্ট দেয় ওই মুহূর্তটা, এদের বোঝার ক্ষমতা নেই। কলতান দাশগুপ্ত তিনি তো জেলেও গেছিলেন এই অভয় আন্দোলন। জানি না যে কি কারণে জেলে গেছিলেন, কারণ তখন আমরা সব করে রাখলাম না। অভয় আন্দোলন না না না, অভয় আন্দোলনের জন্য জানি, সেখানে অনেক ব্যাপার আছে, সেটা আমরা এখন বিশ্লেষণ করবো না, আমরা জানিও না এই ব্যাপারে কিছু বলবো। দিদি, একেবারে বালিগঞ্জের মনোনীত সিপিআই মনোনীত প্রার্থী, আপনি কতটা কনফিডেন্ট বালিগঞ্জ কেন্দ্রকে মানে নির্ধারণ করে? দেখুন, বালিগঞ্জেরই আমি মেয়ে, বালিগঞ্জে জন্মেছি, বালিগঞ্জে ছোট থেকে বড় হয়েছি, ফলত বালিগঞ্জ আমার বাড়ি এবং বালিগঞ্জের মানুষ আমার বৃহত্তর পরিবার। তাদেরকে সঙ্গে নিয়ে লড়াই করতে নেমেছি, কনফিডেন্ট তো হবই। শোভনদেব চট্টোপাধ্যায় আপনার বিপক্ষ, একেবারে তৃণমূলের পক্ষ থেকে, তার তো দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার। অবশ্যই উনি অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, অনেক আগে রাজনীতিতে এসছেন, কিন্তু আমাদের প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে আমাদের মতাদর্শ আমাকে যে লড়াই করার শক্তি দিয়েছে, সেই মতাদর্শকে বহন করে নিয়ে আমি আমার লড়াইটা রাজনীতিতে লড়াই করব। কারণ আমার লড়াইটা দেখুন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমার লড়াইটা তার রাজনীতির বিরুদ্ধে। ফলে তৃণমূল এবং বিজেপির যে রাজনীতি সেটা মানুষের বিপক্ষে, তার বিপক্ষে দাঁড়িয়ে আমাদের যে রাজনীতি, আমি সেই রাজনীতির কথা বলবো, সেটা নিয়ে লড়াই করবো। তার বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারবে, কারণ কি আপনার এটা প্রথম নির্বাচন? দেখুন, তার বিরুদ্ধে যে কথাটা বললাম যে আমার রাজনীতি আমাকে সেই শক্তি যোগাবে যে আমি এই দুটি দলের বিরুদ্ধে আমি আমার লড়াইটা লড়বো। আমি যদি দেখি আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা, আমাদের যে সরকারি শিক্ষা ব্যবস্থা সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এই রাজ্যের সরকার। আমাদের রাজ্যে 7,802টা স্কুল বন্ধ হয়ে গেছে। গোটা ভারতবর্ষ জুড়ে যদি দেখি তাহলে হচ্ছে 70,000 স্কুল, সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। স্কুলগুলোতে নিয়োগ নেই এবং সেখানে শিক্ষকদেরকে আমরা দেখি তারা তাদের ডিএ চাইতে গেলে তাদেরকে মারা মানে পুলিশ দিয়ে মারা হয়, তারা তাদের ন্যায্য চাকরি চাইতে গেলে তাদেরকে পুলিশ দিয়ে মারা হয় এবং বহু দুর্নীতি করার জন্য দেখেছি বহু শিক্ষকের চাকরি গেছে, তাদেরকে আবার চাকরিতে বসতে হয়েছে, পরীক্ষায় বসতে হয়েছে। ফলে তো এই জিনিসগুলো আমরা কেউ ভুলে যাইনি। একই সাথে আমরা দেখতে পেয়েছি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা কতটা খারাপ। সেখানে সরকারি স্বাস্থ্যে আরজি করের মতো জায়গায় আমরা দেখেছি একজন রোগী, তিনি সকালবেলা তার ছেলেকে দেখাতে এসেছিলেন, লিফট ছিঁড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। ঠিক একই রকম ভাবে দুদিন পরেই আমরা দেখেছি যে একজন বৃদ্ধা, তিনি এক জায়গায় তাকে ওয়াশরুমে নিয়ে যেতে পারেনি, অনেকটা দূরে তাকে একটা জায়গায় শৌচালয়ে নিয়ে যেতে গেছে এবং সেখানে তিনি অসুস্থ হয়ে পড়ে মারা গেছেন। এইরকম ভাবে আমরা বলতে চাইছি যে এই আরজি কর এর মতো হসপিটাল, যেগুলো সরকারি হাসপাতাল, সেখানে কিরকম ভাবে মানে মানুষের দ্বিতীয় জীবন তাদের পাওয়ার কথা, সেখানে তাদের জীবন চলে যাচ্ছে। আরজি করের ঘটনা, নির্যাতিতার ঘটনা আমরা জানি, একজন ডাক্তার কর্মরত অবস্থায় ধর্ষিতা হয়েছিলেন, তার মৃত্যু হয়েছিল, তার বিচার আমরা আজও পাইনি। তো এইগুলোর বিরুদ্ধে আমরা যেমন লড়াই করছি, তেমনি বিজেপির যে সরকার, তারা যেভাবে একের পর এক নীতি আমাদের উপর নামিয়ে আনছে সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা দেখতে পাচ্ছি যে রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ছে, মানুষজন ভর্তুকি পাচ্ছে না, মানুষজন রান্নার গ্যাস পাচ্ছে না, টাকা দিয়েও পাচ্ছে না, গরিব মানুষের জন্য আরো অবস্থা নাজেহাল হচ্ছে। আমরা দেখছি যে কিভাবে শাকসবজির দাম বাড়ছে, এদিকে চাষিরা হচ্ছে যে 2 টাকা বস্তা আলুর দাম পাচ্ছে না, এখানে আমরা হচ্ছে যে তার থেকে বেশি দামে আলু কিনছি। ফলে আমরা চাইছি যে বাজারে নিয়ন্ত্রণ থাকুক, জিনিসপত্রের দাম কমুক, ওষুধের দাম কমুক, গ্যাসের দাম কমুক। আমরা এই সমস্ত কিছু নিয়ে লড়াই করছি। বালিগঞ্জ বিধানসভাকে কেন্দ্র করে ঠিক মানে আপনি তো ডোর টু ডোর ঘুরছেন, ইতিমধ্যেই ভোট প্রচারে বেরোচ্ছেন, কি কি সমস্যা ফেস করছে মানুষ, বা আপনার সাথে কি কি শেয়ার করেছে? দেখুন, ওটা বালিগঞ্জ তো পশ্চিমবঙ্গের বাইরে নয়, পশ্চিমবঙ্গের ভেতরে যা যা সমস্যা বালিগঞ্জের ভেতরেও তার সমস্যা। আমি বালিগঞ্জের যে সমস্ত অঞ্চলগুলোতে গেছি, আমি দেখেছি বহু এরকম অঞ্চল আছে যেখানে হচ্ছে যে ছেলে মেয়েরা তাদের বাবা মাদেরকে ছেড়ে দূরে তাদেরকে যেতে বাধ্য হয়েছে, কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই।
ফলে বাইরের রাজ্যে তারা গেছে কাজ করতে, তো তাদের বাবা মারা বাড়িতে একা থাকেন এবং একা থাকার জন্য তাদের যে অবস্থা, যে তাদের সাথে দেখা করতে যাওয়ার মতো লোক থাকে না, তাদের সমস্যাগুলো শোনার লোক থাকে না, সেটাও আমরা মনে করি সরকারের দায়িত্ব। যদি মানুষ দায়িত্ব দেয় তাহলে আমরা বলছি তাদের জন্য কুইক অ্যাকশন টিম আমরা একটা রেডি করব পাড়ায় পাড়ায়, যেখানে তাদের বয়োজ্যেষ্ঠদের যা সমস্যা হবে, যারা বাড়িতে একা থাকেন তাদের কাছে সপ্তাহে একদিন করে যাওয়া হবে এবং সেখানে তাদের সমস্যাগুলোর কথা শোনা হবে এবং সেগুলো সমাধান করা হবে। এটা আমরা বিকল্প দিচ্ছি। ঠিক একই রকম ভাবে এই যে বালিগঞ্জ বিধানসভা অঞ্চলের মধ্যে বিভিন্ন স্কুলগুলো রয়েছে, বালিগঞ্জ গভর্নমেন্টের মতো স্কুল যেখানে টিচার নিয়োগ হয়নি বলে সাবজেক্ট পড়ানো বন্ধ করে দিয়েছে, ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, সেই সমস্ত স্কুলগুলোকে সরকারি পরিকাঠামোগত সেই স্কুলগুলোর পরিকাঠামো উন্নত করতে হবে, সরকারি স্বাস্থ্য কেন্দ্র উন্নত করতে হবে, সেগুলো নিয়ে কাজ করা হবে। ঠিক বস্তি অঞ্চলগুলোতেও আমরা যদি যাই, সেখানে গিয়ে আমরা দেখেছি যে কিরকম বৃষ্টি হলেই জল জমে যায়, ড্রেনেজ সিস্টেমের অবস্থা খুবই খারাপ, সেই ড্রেনেজ সিস্টেমকে সারাতে হবে, পাম্পিং যে সিস্টেম গুলো রয়েছে সেগুলোকে ভালো করতে হবে, মানুষজনের পাকা ছাদের প্রয়োজন, ছাদ ভেঙে জল পড়ছে, বিভিন্ন অসুবিধার মধ্যে তারা দিন কাটাচ্ছে, শৌচালয় নেই, 15 জন বাড়ি পিছু একটা করে শৌচালয়, তাদের প্রত্যেকের জন্য শৌচালয়ের ব্যবস্থা করতে হবে, খাবার জলের সমস্যা রয়েছে সেই খাবার জলের ব্যবস্থা করতে হবে। এই সমস্ত সমস্যা আমি মানুষজনের কাছে শুনছি এবং সেইগুলোর সমাধান আমরা দেওয়ার চেষ্টা করছি। সেইগুলো যদি মানুষ দায়িত্ব দেয়, যদি মানুষ সরকার করে, তাহলে সেইগুলো নিয়ে লড়াই করা হবে, যাতে মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, মানুষ যাতে কাজ পায় এই বাংলায় থেকে, রুটি রুজি শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত কিছু নিয়ে লড়াই হবে, সেগুলো নিয়েই লড়াই হবে। জ্ঞানেশ কুমারের সাথে চোখে চোখ রেখে কথা বলার পর প্রথম বিধানসভা নির্বাচন, এক্সপিরিয়েন্স কি এখন পর্যন্ত? দেখুন, এক্সপিরিয়েন্স আমি বলবো যে যেহেতু মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করতে নেমেছি, প্রচুর আশ্বাস পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, শুভেচ্ছা পাচ্ছি, আশীর্বাদ করছেন এবং লড়াইয়ে তারা আমার পাশে রয়েছে, ফলে এক্সপিরিয়েন্স তো খুব ভালো। এবং জ্ঞানেশ কুমারের চোখে চোখ রেখে লড়াই আমরা সব প্রত্যেকে করেছি, এই পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ করছে, তাদের ন্যায্য ভোটাধিকার থেকে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, সেইটা নিয়ে লড়াই চলছে, মানুষ লড়াইয়ে নেমে গেছে এবং আমরা এই দাবিটা প্রথম দিন থেকে করে এসেছি যে কোনোভাবেই কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। সেকেন্ড লিস্ট বেরিয়েছে, আমরা দেখেছি সেখানেও মোরাললেস 10 লক্ষ মানুষের নাম বাদ, তারা যে আদৌ ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে যেমন সন্দেহ হচ্ছে, প্রচুর মানুষের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তাদের সমস্ত কাগজ শাখা সত্ত্বেও তাদের ভোটার লিস্টে নাম আসছে না। এই দোষগুলো কার, এই দায়গুলো কার? আর আমরা কেন্দ্রের বিজেপি সরকারকে দেখেছি তারা আসলে শুধু ভোটার তালিকা সংশোধন করতে চাইছে না, এটাকে কোথাও গিয়ে নাগরিকত্বের সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করছে, ফলে সেটার বিরুদ্ধেও আমাদের লড়াই। তারা ঠিক করে দেবে না, তারা তাদের কাজ ভোটার তালিকা সংশোধন করা, মৃত ভোটার বাদ দেওয়া, ভুয়ো ভোটার বাদ দেওয়া, সেগুলো না করে তারা মানুষকে কে নাগরিক নয় এটা করার চেষ্টা করছে, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। এবং এই আমাদের পশ্চিমবঙ্গে এসে তারা ভোট চাইছে এবং দেখছি পশ্চিমবঙ্গের মানুষ যখন বাইরের রাজ্যগুলোতে কাজ করতে যাচ্ছে, তারা বাংলা ভাষা বলার জন্য তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে, আবার সেই বিজেপি এই রাজ্যে ভোট চাইতে আসছে, ফলে তাদের বিরুদ্ধে মানুষ লড়াই করছে। বাংলার মানুষ বুঝে গেছে যে এই বিজেপিকে ভোট দিয়ে ভোট নষ্ট করার কোনো মানে হবে না। তো লড়াইটা তৃণমূলের সাথে, কিন্তু তৃণমূল বিজেপিকে আশ্রয় দিচ্ছে। আমরা মমতা ব্যানার্জিকে বলতে শুনেছি যে আরএসএস খুব ভালো, পুরনো আরএসএস খুব ভালো, এবং আরএসএস এর যে মোহন ভাগবত তিনিও হচ্ছে মমতাকে দিদি বলেন, সম্বোধন করেন, মমতাকে সম্মান করে, তার সমস্ত ডিসিশনকে সম্বোধন করেন। ফলে এই আরএসএস চালনা করে বিজেপিকে এবং এই মমতাকেও তারাই চালনা করছে, ফলে দুটো দল মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা। তুমি যে বিজেপির কথা বললে, অন্যদিকে আরজি করের কথা বললে, আমরা দেখছি বিজেপির পক্ষ থেকে কিন্তু অভয়ের মা একবারে লিস্ট বেরিয়েছে গতকাল রাতে, অভয়ের মা পানিহাটি থেকে লড়ছেন এবং তিনি লড়ার আগেই মানে লিস্ট বেরোনোর পরে এবং তার কয়েকদিন আগে থেকেও তিনি একটু অভিযোগ করছেন যে বামেরা অভয়াকে ব্যবহার করছে ভোট প্রচারের জন্য। দেখুন, যখন অভয়া মৃত্যু হয়, ধর্ষিতা হয়ে তিনি যখন মৃত্যু হন, তখন যারা গাড়িটা আটকে ছিল তারা কেউ জানতো না যে অভয়া নিজে রাজনৈতিকভাবে কোন দলকে পছন্দ করে বা তার রাজনৈতিক মতামত কি, তার বাবা মার রাজনৈতিক মতামত কি, এটা সম্পর্কে কেউ কোথাও কিছু জানতো না। কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ যারা কোনোদিন রাজনীতি করেনি, যারা কোনোদিন মিটিং মিছিলে হাঁটেনি, তারাও রাস্তায় এসে নেমেছিল। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যারা মনে করে যে এরকম ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে দাঁড়ানো উচিত, প্রত্যেকে দাঁড়িয়েছিল, বামপন্থীরাও দাঁড়িয়েছিল। ফলে বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি যে এই অভয়ার বাবা মায় তারা যখন দিল্লিতে গেছিল, একাধিক জায়গায় দেখা করতে চেয়েছিল, অমিত শাহের সাথে দেখা করতে চেয়েছিল, বলেছিল যে সিবিআই তদন্তে তারা খুশি হচ্ছে না, তখন এই বিজেপি তাদেরকে কেউ পাত্তা দেয়নি। তাহলে কোথাও গিয়ে মনে হচ্ছে যে যতক্ষণ না বিজেপিতে গিয়ে নাম লেখাও ততক্ষণ নিজের মেয়ের ন্যায্য বিচারটুকু পাওয়া যায় না। সাধারণ মানুষের পাওয়া যাবে নাম লেখানোর পরে? দেখুন, সেইটাই তো হচ্ছে প্রশ্ন। আমাদের প্রশ্ন এখানে আরো বেশি এটা ক্লিয়ার হয়ে যায় যে ওনারা এতদিন ধরে বিচার পেলেন না, এখন ওনারা মনে করছেন হয়তো হতে পারে এটা যে ওখানে গিয়ে যদি আমরা একটু ক্ষমতার জায়গায় পৌঁছাই তাহলে হয়তো আমাদের মেয়েদের ন্যায্য বিচারটা পাবো। দেখুন, ওনাদের রাজনৈতিক মতামত যা খুশি হতে পারে, সেটা ওনাদের ব্যক্তিগত মতামত, কিন্তু আমরা বামপন্থীরা বলছি যে কোনো নির্যাতিতা, সে দলমত নির্বিশেষে যে দলেরই সমর্থক হোক না সমর্থক হোক,
যদি তার সাথে অন্যায় হয় সেটা নিয়ে লড়াই করতে বামপন্থীরা রাস্তায় নামবে, বামপন্থীরা রাস্তায় ছিল, গোটা বাংলার মানুষ নেমেছিল, সেইভাবে আমরা একইভাবে সেই লড়াইটা করবো। কিন্তু কলকান দাশগুপ্ত ব্যবহার করছে ভোট প্রচারের জন্য, কোথাও কোথাও এই অভিযোগ করছেন তারা। দেখুন, এই কলতান দাশগুপ্তকে জেলে যেতে হয়েছিল অভয়া আন্দোলনের। অভয়ের জন্য জেলে যাননি, অভয়ের বাবা পরিষ্কার এই কথা বলেছেন। অভয়ের জন্য কি করে জেলে যাবেন? অভয়ের কোনো কাণ্ড, অভয় আন্দোলনে জেলে যাননি। না না, অভয় আন্দোলনের জন্যই জেলে যেতে হয়েছিল এবং কলতান দাশগুপ্ত সামনের শ্রেণীতে দাঁড়িয়ে সে নেতৃত্ব দিয়েছিল এবং নেতৃত্ব দেওয়ার জন্য তাকে ফাঁসানো হয়েছিল এবং সেটা মিথ্যা প্রমাণ হয়েছে এবং সে ওই দলগুলোরই কাজ করেছিল এবং সেই দলগুলোই তাদেরকে ফাঁসিয়েছিল। কিন্তু অভয়ের বাবা তো গতকাল রাতে পরিষ্কার, আমি নিজেই না না, অভয়, দেখুন আমি বলতে পারি যে ওনাদের বক্তব্য যা খুশি হতে পারে, কিন্তু কলতান দাশগুপ্তকে আমরা সামনের শ্রেণীতে দাঁড়িয়ে থেকে এই অভয় আন্দোলনে লড়াই করতে দেখেছি তো। কলতান দাশগুপ্তর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছিল সেই অভিযোগগুলো কি সঠিক প্রমাণিত হয়েছে? তাহলে তো তিনি জেলের ভেতরে থাকতেন, তাহলে তিনি জেলের বাইরে রয়েছেন কেন? তাহলে মিথ্যা অভিযোগে হঠাৎ করে কলতান দা তো এতদিন রাজনীতি করেন, তাহলে অভয় আন্দোলনের সময় কলতান দাকে এরকম ভাবে ধরে জেলের ভেতর ঢোকানো হলো কেন? যদি অভয়া আন্দোলনের সামনের শ্রেণীতে নেতৃত্ব দেওয়ার জন্য কলতান দাকে জেলে না পাঠানো হয়ে থাকে, তাহলে কি কারণে হঠাৎ সেই টাইমেই কলতান দার নামে এই ধরনের অপবাদ দেওয়ার চেষ্টা করা হলো? তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে আসলে সামনের শ্রেণীতে দাঁড়িয়ে এক দলের বিরুদ্ধে লড়াইটা কলতান দা করছিল বলে, মীনাক্ষী দ্বারা করছিল বলে তাদের বিরুদ্ধে এত অভিযোগ। আমরা আবারও বলবো, ব্যক্তিগতভাবে কে কোন রাজনৈতিক দলকে সমর্থন করলো সেটা নিয়ে আমাদের কিছু যায় আসে না। আমরা মনে করি না যে আমরা তার রাজনীতির গায়ে কোন রং লেগে আছে সেটা দেখে আমরা প্রতিবাদ করব। দুর্নীতি হলে আমরা প্রতিবাদ করব, অত্যাচার অন্যায় হলে আমরা প্রতিবাদ করব, সেটা যে দলেরই প্রতিনিধি হোক, তার সাথে অন্যায় হলে আমরা প্রতিবাদ করব। আমরা প্রতিবাদের লড়াইয়ে ছিলাম এবং অভয়ার ন্যায্য বিচারের জন্য আমরা আজও লড়াই করছি এবং সেটা করব। দিদি একেবারেই শেষ প্রশ্ন, বালিগঞ্জ বিধানসভা যেখান থেকে আপনি দাঁড়িয়েছেন, সেই বালিগঞ্জ বিধানসভার জনসাধারণের উদ্দেশ্যে কি বলবেন? বালিগঞ্জ বিধানসভার যে জনসাধারণ, আমি যেহেতু সেই অঞ্চলেই বড় হয়েছি, সেই অঞ্চলেই আমি বেড়ে উঠেছি, আমার জন্ম সেই অঞ্চলে বালিগঞ্জে, আমি সেই অঞ্চলের সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে আমাদের যে রুটি রুজির লড়াই, শিক্ষা স্বাস্থ্যের লড়াই, একসাথে বেঁচে থাকার লড়াই, এই বাংলার বুকে থেকে কাজ পাওয়ার লড়াই, এই সমস্ত কিছু নিয়ে লড়াই করতে চাই। তাদের সকলকে পাশে নিয়ে আমি সেই লড়াইটা লড়তে চাই। বালিগঞ্জের মানুষ এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষ বাংলাকে বাঁচাতে নেমে পড়েছে, বালিগঞ্জের মানুষ বাংলাকে বাঁচাতে নেমে পড়েছে। বাংলার পুনরুদ্ধার হবে, বাংলার বদল হবে।